আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি মানুষ আপনাকে যুক্ত করা গেছে। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ভেড়াজি নাকি? আমাদের ভেড়াজি নাকি? হ্যাঁ, মৌলানা রুহুল আমিন সিরাজি। আপনার হ্যাঁ, তো হ্যাঁ, মনে হইতেছে হ্যাঁ, মহামহিষী ভেড়া, তিনি। হ্যাঁ, ভেড়া শোনো, তোমাকে তুমি যদি আপনাকে একটা বেয়াদবি মহামহিষী করো, তিনি বলতেছে এই গ্রুপে শোনো ভেড়া, শোনো ভেড়া, কথা বেশি বলো না। একটা যদি বেয়াদবি করো, লাথি মেরে পাশে লাথি মেরে বের করে দিবো। আপনি তো আমার নাম প্রথমে খারাপ ভাবে বললেন না? আমি খারাপ ভাবে বলবোই, কারণ তুমি আমার লাইভে এসে অনেক গালিগালাজ করছো। কবে কবে? একটা অনেকবার, রেফারেন্স দেন। অনেকবার, অনেকবার। নাকি একটা একটা থাকবা, থাকবা নাকি একটা কেটে দিব? রেফারেন্স দেন তো থাকবা কোথায় নাকি কেটে গালিগালাজ দিব? করছে। থাকবা নাকি কেটে দিব বলো? কি কেটে? থাকবা নাকি কেটে দিব? হ্যাঁ, বলেন বলেন। থাকবা নাকি কেটে দিব বলো? বলেন বলেন, কি বলবেন বলেন। আচ্ছা, ঠিক থাকবো আছে, তো, আলোচনা করার জন্য যুক্ত ঠিক হলাম। আছে, ঠিক আছে। যদি আলো ভদ্রভাবে কথা বলতে পারো তাহলে। হুম। হ্যাঁ, বলো। কি বলবো বলো? আমার একটা প্রশ্ন ছিল আর কি। হ্যাঁ, ঠিক আছে, বলো। হ্যাঁ, আমি আমার অবিশ্বাস একটা কিতাব হুমায়ুন আজাদ সাহেব লিখছেন। সেই কিতাবের 20 নম্বর পেজের মধ্যে আমি দেখছি যে দেখাও, পেজটা পৃথিবীটাকে দেখাও, বলা হচ্ছে নিরর্থক। পেজটা দেখাও, পেজটা দেখাও। আচ্ছা আচ্ছা, ওকে, অবশ্যই 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 অবশ্যই। 1 মিনিট সময় লাগবে আমার বের করতে। হুম। আচ্ছা, 20 নাম্বার পেজ কি আপনার কাছে আছে? এই যে পাইছেন? হ্যাঁ, আমি আচ্ছা, পাইছি। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। বেশি দেরি হলে বলো, ওকে, তুমি আমরা মুখে বলো, মুখে বলো কি কি লেখা আছে এখানে, কি পড়েছো তুমি, মুখে না, বলো। পাইছি তো, আমি পাইছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, দেখাও তাহলে। পাইছি তো, তাহলে দেখাও। হ্যাঁ, হ্যাঁ, বলতেছি বলতেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমার ক্যামেরাটা ঘুরতেছে না কেন? হ্যাঁ, তো আমার অবিশ্বাস কিতাবের 20 নম্বর পেজের মধ্যে একটা কথা খুবই বলা হয়েছে যে দুনিয়াটা হচ্ছে নিরর্থক। অর্থাৎ এই নিরর্থকতা থেকে মুক্তির এক উপায় মৃত্যু। মৃত্যু পারে হুম, নিরর্থকতা থেকে সমাপ্তি ঘটাতে। তাই হুম, আত্মহত্যা হচ্ছে গিয়ে একটি উপায় নিরর্থকতা থেকে মুক্তির। হুম। হুম, এই কিতাবের মধ্যে এই কথাটা খুবই সুন্দরভাবে লেখা আছে যে হুম। মানুষের এই নিরর্থকতা থেকে, অর্থাৎ পৃথিবীটাকে যে নিরর্থকতা বলা হয়েছে, এই নিরর্থকতা থেকে একজন মানুষ যদি মুক্তি পেতে চায় তাহলে হচ্ছে গিয়ে তাকে আত্মহত্যা করতে হবে। না, না, মুক্তি এই যে পেতে এই চাইলে ধরনের লেখক আত্মহত্যা হচ্ছে করতে গিয়ে হবে যারা এটা এখানে বলতেছে। বলা নেই। এই থামো, থামো, থামো। মুক্তি পেতে চাইলে আত্মহত্যা করতে হবে এটা এখানে বলা নাই। এখানে বলা আছে যে মানুষের জীবন হচ্ছে নিরর্থক একটা জীবন। মানুষের জীবন এবং এই পৃথিবী সবকিছু হচ্ছে নিরর্থক, কোনো অর্থ নাই আসলে। আসলে মানুষের জীবনের কোনো অন্তিম কোনো উদ্দেশ্য নাই, আলটিমেট কোনো গোল নাই পৃথিবীর। হ্যাঁ, মানুষের জীবনেরও আলটিমেট কোনো গোল নাই। এবং এই নিরর্থক জীবনকে অর্থপূর্ণ মানুষ করে তোলে। ওই ওই পাতাতেই লেখা আছে। ওই পাতাতেই তুমি ভালো করে পড়ো, ওই পাতাতে লেখা আছে, হ্যাঁ, এটাও হ্যাঁ, লেখা বলেন আছে। বলেন। আমি তোমাকে বলে দিচ্ছি, ওই পাতাতে লেখা আছে যে আমরা আমাদের জীবনের অর্থ নিজেরা তৈরি করি, নিজেরা সৃষ্টি করি। আমাদের জীবনের উদ্দেশ্য আমরা নিজেরা সৃষ্টি করি। কিন্তু অনেকে থাকতে পারে যারা যাদের জীবনের কোনো উদ্দেশ্য আসলে নাই। তারা যদি তাদের জীবনকে রাখতে না চায়, তাহলে তারা, এটা হচ্ছে বিশ্ব মানবাধিকারের একটা অংশ, যে মানুষ যদি তার নিজের জীবনকে রাখতে না চায়, মানুষের যদি এরকম অবস্থা হয় কখনো যে তাদের জীবনটা অর্থহীন হয়ে গেছে এবং তারা এই যন্ত্রণাময় জীবনটাকে আর বয়ে বেড়াতে না চায়, তাহলে তাদেরকে স্বেচ্ছা মৃত্যু দিতে হবে। এটা প্রত্যেক নাগরিকের অধিকার। একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মাথার মানুষ যদি এটা চায়, তাহলে সে তার জীবনকে শেষ করে দিতে পারে। ঠিক আছে? এটা আমাদের কথা না, এটা আন্তর্জাতিক মানবাধিকার আইন, এখানে আমাদের কিছু বলার নাই। এটা হচ্ছে পুরো পৃথিবীর আচ্ছা, আচ্ছা। সভ্য দেশগুলোতে স্বেচ্ছামৃত্যু একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু। এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এখানে আহ তুমি তো আসলে পড়ো নাই, তোমার তারপরে তোমাকে আমি বলে দিচ্ছি, তোমার যদি কখনো কোনো মানে পরিচিত লোক থাকে, মানে ধরো কোনো ধরনের শিক্ষক বা কোনো বন্ধু বা বড় ভাই যদি থাকে, তাহলে তাদেরকে জিজ্ঞেস করবা যে নিটসে কে? ফ্রেডরিক নিটসে, নাম শুনেছো ফ্রেডরিক নিটসের? ফ্রেডরিক নিটসের নাম না না, এই শুনেছো? ধরনের নাম আমি কখনো শুনিনি। ফ্রেডরিক নিটসে হচ্ছে জার্মান একজন না ভাই, ফিলোসোফার। এটা শুনতে হবে। হ্যাঁ, ফ্রেডরিক নিটসে জার্মান একজন হুম, হুম। ফিলোসোফার। তিনি তিনি আরো ভয়ঙ্কর কথা বলেছেন। হুমায়ুন তো এত ভয়ঙ্কর কথা কিছুই বলে নাই। হ্যাঁ, তিনি আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলেছেন। মানে তিনি আরো বলেছেন নিহিলিজমের কথা। নিহিলিজম শব্দের মানে বোঝো? আপনি বলতেছেন বলেন। নিহিলিজম, নিহিলিজম শব্দটা কখনো শোনো নাই? নিহিলিজম, নিহিলিজম কাকে না, বলে? আমি তো ইংরেজি শব্দ আসলে ওরকম পরিচিত না। আচ্ছা, তুমি নৈরাশ্যবাদ শব্দটার মানে বুঝতে পারো? হ্যাঁ, নৈরাশ্য। নৈরাশ্যবাদ। নৈরাশ্য, হ্যাঁ, এটা বুঝি। হ্যাঁ, এই যে এই ফিলোসফিক্যাল এই ঘরানাতে এই জিনিসটা বলা হয়, মানুষ যখন ফিলোসফির অনেক গভীর জ্ঞান অর্জন করে, অনেক গভীরতম জায়গায় চলে যায়, তখন মানুষের কাছে পুরো পৃথিবীটা একটা হাস্যকর রকমের নিরর্থক একটা বিষয় পরিণত হয়। তার কাছে আর পুরো মহাবিশ্বের আর কোনো মূল্য থাকে না। ঠিক আছে? এটা হুমায়ুন স্যার তো কিছুই বলে নাই, তার থেকে অনেক মানে আরো বলে গেছে হচ্ছে গিয়ে ফ্রেডরিক নিটসে। ঠিক আছে? এর থেকে আরো বড় কথা বলে গেছে, যেমন ধরো জ্যাপল সার্ত্রে। জ্যাপল সার্ত্রে হচ্ছে অস্তিত্ববাদী দর্শনের একজন অন্যতম গুরুত্বপূর্ণ ফিলোসফার। জ্যাপল সার্ত্রের নাম শুনেছো কখনো? না না, এগুলার নামটা আসলে আমি কখনো আচ্ছা, শোনার আচ্ছা, প্রয়োজনীয়তা বোধ করি নাই। হ্যাঁ, হ্যাঁ, কোথাকার কি তুমি আসলে? তো তুমি তো জানবাও না কখনো, সেটা সেটা আমি বুঝতে পারি। মানে এগুলো আমার জানার কখনো প্রয়োজন বোধ করি নাই। এটা হ্যাঁ, তো হ্যাঁ, আমার ব্যক্তি অবশ্যই। স্বাধীনতার বিষয়। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, সেটাতে আমি কিন্তু বাধা দিচ্ছি না, তুমি না জানতেই পারো। তুমি হুম। মানে পুরো পৃথিবী সম্পর্কে কিছুই না জানতে পারো, তাতে দিয়ে তো আসলে কিছু যাবে আসবে না। কিছুই তোমার হ্যাঁ। জীবন, হ্যাঁ, তোমার হ্যাঁ, জীবনও যেমন কিছুই হ্যাঁ। নিরর্থক,
তোমার জীবনও যেমন নিরর্থক, আমার জীবনও তেমন নিরর্থক, কিন্তু আমরা এই নিরর্থক জীবনের অর্থ সৃষ্টি করি। এটা হচ্ছে ব্যক্তির একটা দক্ষতা বা ব্যক্তির একটা কাজ, যেটা হচ্ছে যেমন ধরো আমার জীবন, আমার ছোটবেলা তো আমার জীবনের কোনো উদ্দেশ্য ছিল না। ছোটবেলা আমার কোনো জীবনের উদ্দেশ্য ছিল যে ভবিষ্যতে আমি একজন বড় নাস্তিক হয়ে ইসলামের বিরুদ্ধে মানে লেখালেখি করবো, এরকম কোন উদ্দেশ্য তো ছোটবেলা ছিল না, তাই না? এই যে এই এখন যে আমি ইসলামের বিরুদ্ধে লেখালেখি করি বা ধর্মের বিরুদ্ধে লেখালেখি করি, সেটা হচ্ছে এই জিনিসটা আমি নিজে তৈরি করেছি। আমি আমার নিজের জীবনের অর্থ নিজে তৈরি করেছি, ঠিক আছে? এবং তুমিও তোমার নিজের জীবনের অর্থ নিজে তৈরি করো। ছোটবেলা তো তুমি জানতা না যে তুমি হয়তো ইসলামের পথে নিজেকে নিয়োজিত করবা, ঠিক আছে? কিন্তু যত বড় হয়েছে তত তুমি নিজের জীবন নিজে তৈরি করছো। কিন্তু এরকম অনেক মানুষ থাকবে যারা আসলে নিজেদের জীবনের কোনো অর্থ খুঁজে পাবে না। তারা যদি চায় তাহলে তারা তাদেরকে জীবন শেষ করে দিতে পারে, এটা তাদের ব্যাপার, এটা প্রত্যেক ব্যক্তির অধিকারের ব্যাপার। হ্যাঁ, এবার বলো 2 নম্বর কথা বলো। হ্যাঁ, তো আমি এই কথার উপর আমার আসলে অনেকগুলো অভিযোগ অলরেডি উপস্থাপন আমার মাথার মধ্যে আসছে। আমি এটা মানে বুঝতে পারছি, খুবই ভালো করে বুঝতে পারছি আপনার এই কয়েকটা কথার উপর। তো আমার এখানে এক নম্বর অভিযোগ হচ্ছে যে একজন মানুষ যখন আমাদেরকে নিরর্থকতা শেখায়, তো যখন আমাদেরকে একজন মানুষ নিরর্থকতা শেখায়, এবং এই কিতাবের মধ্যে আরেক জায়গায় লেখা আছে হচ্ছে গিয়ে যে প্রত্যেকেই চেষ্টা করেছে এই জীবনকে সার্থক করার, হ্যাঁ, কিন্তু কোনো কিছুই অবশ্যই সার্থক নয়, সবকিছুই পরিশেষে হচ্ছে নিরর্থক। অর্থাৎ আপনি যে দাবি করছেন যে মানে আমরা সার্থকতা চেষ্টা করি, তার মানে সেটাই সার্থক, এই কথাটা এই কিতাবের ভিতরে লেখা নেই। বরং লেখা আছে যে কোনো কিছুই অবশ্য সার্থকতা নয়, তবে হচ্ছে গিয়ে সবকিছুই নিরর্থক, পরিশেষে সবকিছুই নিরর্থক। এবং সেখানে এই কথাটাও বলা আছে যে দুই আলোর মাঝে একটুখানি মানে ঝিলিক, এই কথাটা বলা আছে। আমি তোমাকে ভালো করে পড়ে শোনাই, আমি তোমাকে আমার মুখস্থ আছে, আমি তোমাকে ভালো করে পড়ে শোনাই। মানুষের জন্ম এবং মৃত্যু, আমি সবসময় লাইভে বলে থাকি। হ্যাঁ, আমি তোমাকে ওই বইয়ের, তুমি যে বই পড়ছো সেই বইয়ের ওই পাতা থেকে পড়ে শোনাচ্ছি। ওইখানে বলা আছে এরকম পয়েন্টের উপর আমরা আলোচনা করাইতে আছে। হ্যাঁ, আপনার আগের কথা বলো, তুমি যে কথাটা বলছো, যে কথাটা বলছো সেটা ঠিকভাবে বলো নাই, সেটা আমি ভালোভাবে বলে দিচ্ছি। সেটা হচ্ছে মানুষের জন্মের আগেও কিছু ছিল না, মৃত্যুর পরেও কিছু থাকবে না। মানুষের জীবনটা হচ্ছে অন্ধকার, অসীম অন্ধকারের ভিতরে এক বিন্দু আলোর ঝিলিক, এইরকম কথাটা বলা আছে, ঠিক না? পড়ছো তুমি? তবে কোনো সার্থকতাই অবশ্য সার্থকতা নেই, সবকিছুই নিরর্থক, এই কথাটা বলা হয়েছে পরবর্তীতে। আমার কাছে সেটা যখন তুমি ব্রডার এসপেক্টে চিন্তা করবা, তখন আসলে কোনো কিছুরই কোনো মানে নেই। যেমন ধরো পৃথিবীর মানুষ কি করতেছে, তাতে কিন্তু মহাবিশ্বের কিছু যাইতেছে আসতেছে না, বুঝতে পারছো? পৃথিবীর মানুষ কি করতেছে না করতেছে তাতে মহাবিশ্বের কিছু বেশি হাসাহাসি করলে কেটে দিব, মানে মানে কোন ধরনের বেয়াদবি ফাইজদামি এগুলো করলে কেটে দিব। তোমাকে কিন্তু রাখতেছি, তোমার সাথে ভালোভাবে কথা বলতেছি, যেভাবে মানে আমি বলতেছি সেভাবে কাজ করো, তাহলে থাকতে পারবা। আর যদি মানে বেয়াদবি করো, বেয়াদবি দেখি, তাহলে কি করবো বলো তো? জানোই তো কি করবো, আর বললাম না, যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো মানুষের ব্রডার এসপেক্টে যদি চিন্তা করো তাহলে আসলে কোনো কিছুরই কোনো অর্থ নাই। কিন্তু যদি ক্ষুদ্র এসপেক্টে চিন্তা করো তাহলে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র এসপেক্টে ছোট ছোট আমরা অর্থ খুঁজে তৈরি করি, কিন্তু বৃহৎ পরিসরে সেটা আসলে অর্থহীন, ঠিক আছে? হ্যাঁ বলো এবার, আর কি বলবো, আর কিছু বলবো? হ্যাঁ হ্যাঁ, তোমার কি আপনার এই কথাটার উপর হচ্ছে আমরা যেটা বুঝতে পারলাম, খুব সুন্দরভাবে বুঝতে পারলাম হচ্ছে আমরা সবাই হচ্ছে নিরর্থক, এবং আইনস্টাইন নিরর্থক, তারপরে হচ্ছে মানে সে অনেক কিছুই করে রেখে গেছে। তারপরে হচ্ছে ধরেন আমাদের জন্য বিজ্ঞান প্রযুক্তি বা আমরা অনেক কিছুর মাধ্যমে যে উপকার হাসিল করতেছি সবকিছুই নিরর্থক, সেটা হুমায়ুন আজাদ তার কিতাবের আলোকে বলছে, এবং আপনি সেটা স্বীকৃতি প্রদান করলেন, সেটা আমার কাছে খুবই ভালো লাগলো, এবং এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপরে হচ্ছে আমি আমার কথাটা ভালো আরো একটু ভালোভাবে শুনে নাও। আমার কথাটা হচ্ছে ব্রডার এসপেক্টে শব্দটার মানে বলছো, ব্রডার এসপেক্টে মানে আচ্ছা বাংলা বলে দিচ্ছি। আচ্ছা সেটা তো আমাদের বলতে হবে তো, তাই না? আমরা বলতে হবে। তুমি তো আমাকে বলতে পারতা যে ভাই আমি তো এই শব্দটার মানে বুঝতেছি না, আপনি একটু বুঝাই দেন, বাংলাটা একটু বলেন, তাহলে তো আমি বলতাম তোমারে, তাই না? আমি কি তোমার অপমান করছি? বেশি পরিভাষাগুলো ব্যবহার করি না, কারণ আমি আরবি পরিভাষা ব্যবহার করলে আবার আপনি বুঝবেন না। হ্যাঁ বলুন। আমি তো তোমাকে তো অপমান করি নাই তো যে তুমি ইংরেজি জানো না কেন, তুমি একটা গাধা, এটা তো বলি নাই তোমারে আমি, তুমি একটা ছাগল, এটা তো বলি নাই তোমারে আমি, বলি নাই। ইংরেজি না জানতেই পারে একজন মানুষ, এটা সমস্যা না কোনো। আর তুমি যদি না জানো তখন তুমি আমারে বলবা যে ভাই এই শব্দটার মানেই তো বুঝিনি। তুমি তো মাথা ঝুঁকাইলা এবং তুমি তো খুব ভান করলা, খুব বিদ্যা ফেলাইছো, তাই না? এটা তো খারাপ স্টুডেন্টের লক্ষণ, তাই না? তুমি যখন একটা কিছু বুঝবা না তখন মাথা ঝুঁকাইবা না। না না, এটা হচ্ছে তোমার জন্য একটা উপদেশ, যে তোমার যদি শিখতে হয় একটা জিনিস বা বুঝতে হয় একটা জিনিস, তাহলে তোমার যেটা করা দরকার সেটা হচ্ছে যেখানে তুমি না বুঝবা সেখানে বলবা। উপদেশ দিতে হয় না, উপদেশ দিলে গ্রহণ করবে না, এরকম একটা কথা। আমি গ্রহণ করি না, তুমি যদি গ্রহণ না করো তাহলে এটা তো তোমার ব্যাপার, আমি গ্রহণ করবো না সেটা তো আমার ব্যাপার। আমি কার থেকে গ্রহণ করবো উপদেশ, শোনো আমি কার থেকে উপদেশ গ্রহণ করবো সেটা তো একটা মানে মান আছে, তাই না? আমি তো রাস্তাঘাটের মানে চক্কু মোল্লার থেকে উপদেশ গ্রহণ করবো না, রাস্তাঘাটের এক চক্কু মোল্লা এসে আমাকে উপদেশ দেয় আমি গ্রহণ করবো। আর তুমিও ডিসাইড করবে বাকি করবা না। হয়তো তুমি নাস্তিকদের থেকে উপদেশ গ্রহণ করবা না, সেটা তুমি বলতে পারো ভাই আমি নাস্তিকদের থেকে উপদেশ নেই না, ঠিক আছে? এখন তোমাকে হ্যাঁ ঠিক আছে, যে জিনিসটা বলতেছিলাম ব্রডার এসপেক্ট মানে হচ্ছে বৃহৎ পরিসরে যদি চিন্তা করো
ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে চিন্তা করলে ছোট ছোট জিনিসের ছোট ছোট অর্থ আছে, কিন্তু বৃহৎ পরিসরে যখন চিন্তা করবো তখন আসলে সবকিছুই অর্থহীন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন আপনি, যে বৃহৎ পরিসরে আমরা যারা উন্নত মানের চিন্তাধারা করতে পারি, এবং আমরা সকলে যারা বৃহৎ পরিমাণে উন্নত চিন্তা মানের ভাবনা করতে পারি চিন্তাধারা তাদের করতে কাছে পারি হচ্ছে না ভাই, উন্নত মানের চিন্তাধারা করতে পারি না, উন্নত মানের চিন্তা করতে পারি, চিন্তাধারা আবার কিভাবে করে? হ্যাঁ উন্নত মানের চিন্তা, হ্যাঁ উন্নত মানের চিন্তা, হ্যাঁ এটাই বলতেছি, মানে অধিকাংশ মানুষ যখন হয়ে যাবে তাহলে তো সেটা হচ্ছে গিয়ে উন্নত মানের চিন্তাধারা হয়ে যাবে। এই জন্য ওই ক্ষেত্রে আমি অধিক মানুষের ক্ষেত্রে উন্নত মানের, আচ্ছা এটা কোনো ব্যাপার না। তো আমি আপনার কথা থেকে যে জিনিসটা বুঝতে পারলাম, সেটা খুবই সুন্দরভাবে একটা জিনিস বুঝতে পারলাম, যে আসলে বৃহৎ পরিসরে আমরা যদি মানে বৃহৎ পরিসরে চিন্তা ভাবনা করি, তাহলে আমরা জীবনের কোনো অর্থ খুঁজে পাই না, এবং আমাদের জীবনে কোনো অর্থ নাই। আর এই নিরর্থকতা থেকে মুক্তির একটা মানে খুবই সুন্দর একটা উপায় হচ্ছে আত্মহত্যা। এরপর সে এই কিতাবের ভিতরে এই এসে জিনিসটা লিখছে, কিন্তু আবার তাহলে এই কি জিনিসটা আমরা কিন্তু আবারও এই জিনিসটা কিন্তু কয়েকবার বলেছি, তুমি তারপরও হ্যাঁ আপনি বলছেন মানে বুঝতে বোঝো নাই পারছি, বোধহয়। পরে তুমি বুঝতে না পারছি। না শোনো, হ্যাঁ একটু থামো। তোমাকে আমি কয়েকবার আচ্ছা বলেছি যে আমরা আমাদের জীবনের অর্থ তৈরি করি, কিন্তু এরকম কিছু মানুষ থাকতে পারে যাদের যারা জীবনের অর্থ তৈরি করতে পারে নাই, পারে তাই না, না? তাই না? এরকম থাকতে পারে তো, এবং যাদের জীবনের কোনো অর্থ নাই। এরকম থাকতে যেমন পারে। ধরো, তোমাকে উদাহরণ দিয়ে কিন্তু বোঝাচ্ছি। আচ্ছা, আবার উদাহরণ হুমায়ুন দিয়ে আজাদ যে বোঝাচ্ছি, কথাটা বলছে শোনো, যে কথা শোনো। আইনসিও না নিরর্থক, না, সবকিছুই নিরর্থক, কথা শুনে নাও, এরকম করে অনেকগুলো জিনিস বলছে। কথা আচ্ছা কথা শুনে নাও, কথা শুনে নাও। সেটা সেটা তো আমি বলবো, সেটা তো আমি বলবো। আমি তো বলেছি যে বৃহৎ পরিসরে সমস্ত কিছু আসলে নিরর্থক, কিন্তু ক্ষুদ্র পরিসরে যদি আমরা কেউ আমাদের জীবনের অর্থ তৈরি করতে না পারি, যেমন ধরো একজন যোদ্ধা যে যুদ্ধক্ষেত্রে আহত হয়েছে এবং যার দুইটা পা দুইটা হাত উড়ে গেছে, এবং সে অসম্ভব রকমের কষ্ট পাচ্ছে, যন্ত্রণায় কাতর, সে চিৎকার করে কান্না করতেছে। এখন আমাদের ফিলোসফির একটা মানে মানুষের নৈতিকতার একটা খুব গুরুত্বপূর্ণ স্ট্যান্ড হচ্ছে যে মানুষের আহ, যে কষ্ট, সেই কষ্টটা কিভাবে মোচন করা যায়, মানুষের কষ্টটা কিভাবে লাঘব করা যায়, কত কম কষ্ট দেওয়া যায় মানুষকে, বা ধরো পশু পাখিকে, এই এদেরকে সবচেয়ে কম কষ্ট কিভাবে দেওয়া যায়। ঠিক আছে? এখন এই যে একজন মানুষ যে যুদ্ধক্ষেত্রে হাত পা উড়ে গেছে, সে অসম্ভব রকমের কষ্ট পাইতেছে, এবং তার আর আসলে বেঁচে থাকাটা, এই লোকটাকে রক্ষা করাটা আসলে সম্ভব না। বা যেমন ধরো অনেক ক্যান্সারে আক্রান্ত রোগী আছে, যারা হচ্ছে গিয়া তারা আর বাঁচবে না, তারা আর বেঁচে থাকতে পারবে না, কিন্তু তারা হাসপাতালে আছে এবং তারা প্রচন্ড কষ্টে আছে। পৃথিবীর উন্নত দেশগুলোতে এই জিনিসগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে, যে মানুষের যখন একটা অন্তিম মুহূর্ত চলে আসে এবং মানুষটা যখন অত্যন্ত বেশি পরিমাণে কষ্ট পাচ্ছে, তখন তার কষ্টটা লাঘব করা দরকার, নাকি যে কোনো উপায় তাকে কষ্ট দিয়ে হলেও তার জীবনটাকে বাঁচিয়ে রাখাটা নৈতিক, কোনটা বেশি নৈতিক? এটা নিয়ে বিভিন্ন বড় বড় দার্শনিকরা আলোচনা করেছেন, বড় বড় মানে সাংবাদিকরা আলোচনা করেছেন, বড় বড় লেখা হয়েছে, বড় বড় রাইটাররা আলোচনা করেছেন, এবং তাদের মধ্যে মোটামুটি বেশিরভাগ মানুষ এই যুক্তিটাই দেখিয়েছে এবং এই যুক্তিটাই শক্তিশালী মনে হয়েছে, যে তার কষ্টটা লাঘব করা উচিত। আমাদের মূল স্ট্যান্ড হওয়া উচিত যে কোনো জীবের কষ্ট লাঘব করা, কিভাবে কষ্টটাকে লাঘব করা যায়, কষ্টটা কমানো যায়। তো এই ব্যক্তিটার কষ্ট লাঘব করতে হলে আমাদের কি করতে হবে? এই লোকটাকে মরে যেতে দিতে হবে। সেই লোকটা চিৎকার করে কাঁদতেছে যে আমাকে এখন মেরে ফেলো, আমি আর এই কষ্ট সহ্য করতে পারতেছি না। তখন রাষ্ট্র থেকে তাকে মরে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে, সে যেন খুব শান্তিপূর্ণ ভাবে তার মৃত্যুটার কাছে যেতে পারে। হ্যাঁ, এইরকম লোকের তো জীবনের কোনো অর্থ নাই, আসলে তার বেঁচে থাকার তো আর কোনো অর্থ নাই। আচ্ছা, এই কথাটার পরিপ্রেক্ষিতে আমাকে একটু কথা বলতে দেন। এই কিতাবটা হচ্ছে মানে আমার অবিশ্বাস কিতাবের 18 নম্বর পেজের মধ্যে লেখা আছে, আমি একেবারে সহি কিতাবের এই যে আমার কাছে আছে, এই কিতাবের পৃষ্ঠা নম্বর থেকে আপনাকে পড়ে শোনাইতেছি আমি। এই কিতাবের ভিতরে লেখা হইতেছে গিয়ে যে এই মহাজগতে এক বিশাল ঝিনুক, যার দুটি ঢাকনার একটি শূন্যতা অন্যটি মৃত্যু, কোথাও কোনো তাৎপর্য নাই। সে কিন্তু আপনি কিন্তু একটা দুইটা যেটা ব্যক্তিগতভাবে বাইর করছেন, সে বলতেছে কোথাও কোনো তাৎপর্য নাই। হ্যাঁ, তারপরে সে হচ্ছে গিয়ে তারপরে যে কথাটা বলছি, তোমাকে আমি একটা ওয়ার্ড বলছি না, যে ব্রডার বৃহৎ পরিসরে, এটা বারবার বলছি না তোমাকে আমি? সে কোথাও বলছে, মানে আপনি যে একটা জায়গা বের করতেছেন সেটার কথা বলেন, আমি একটু পরে শোনাই দর্শকদেরকে, তাহলে হয়তো বুঝতে পারবে। আমি একটু করে শেষ করি এই লাইনটার ভিতরে কি লেখা আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এখানে যে কথা বলতেছে, ওই ঝিনুকের মধ্যে রোগ জীবাণুর মতন ঢুকে গেছি আমরা, মানে আমরা হচ্ছে আমরা এখানে কিন্তু ব্যক্তিগত থেকে শুরু করে সর্বপর্যায়ে বোঝাইতেছে যে আমরা ঢুকে গেছি। তুমি কি বুঝতে পারছো এখানে রোগ জীবাণুর মতো কেন বলছে? রোগ জীবাণুর মতো কেন বলছে তুমি কি বুঝতে পারছো? শেষ করতে হবে, এই লাইনটা আমি একটু এই কথা থেকে একটু করে শেষ করি। আচ্ছা ঠিক আছে। তারপরে হ্যাঁ, ওই ঝিনুকের মধ্যে রোগ জীবাণুর মতো ঢুকে গেছি আমরা সবাই। আমি কি করতে পারি এই নিরর্থকতার শূন্যতায়? পারি শুধু ব্যাধি রূপে বেড়ে উঠতে। মানে আমরা যদি ব্যক্তিগতভাবে বেড়ে উঠি, তাহলে আমরা ব্যাধি রূপে বেড়ে উঠতে পারি। তারপরে বলতেছে যে ব্যাধিতে বিশ্ব ভরে দিতে কিন্তু আমি তা করছি না, ব্যাধিকে ঝিনুকের ব্যাধির মতো রূপান্তরিত করছি শিল্পকলা। এ হচ্ছে চূড়ান্ত অর্থহীনতার অর্থ পূর্ণ করার এক সুন্দর ব্যর্থ করুণ প্রয়াস। আচ্ছা মানে আমরা যে একটা প্রশ্ন আছে। আচ্ছা আমি এটা শেষ করি। না না, শেষ করো, আবার শেষ করো। একটা প্রশ্ন আছে, তুমি কি জানো যে ডক্টর হুমায়ুন আজাদ উনি কোথা থেকে পড়ালেখা করছেন, এটা কি জানো? আমি যতটুকু জানি উনি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে একজন লেকচারার ছিলেন, বাংলা বিভাগের প্রধান ছিলেন, বাংলা বিভাগের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, একেবারে হেড। হ্যাঁ, এবং তিনি এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করছে, এটা জানো? হ্যাঁ, না এটা জানো না? হ্যাঁ, এটা একটু শুনছিলাম।
না না, শুনছিলাম। বাংলাদেশে নাকি সে বাংলা একাডেমি থেকে ভাষার উপর একটা ইয়া ছিল না, এটা শুনছিলাম। আচ্ছা, ওনার তো গোল্ড মেডেল আছে, পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে ওনাকে গোল্ড মেডেল দেওয়া হয়েছে, এটা জানো? হ্যাঁ হ্যাঁ, না হ্যাঁ পেতে পারে, না, আমি জানি না। পেতে পারে কি? তুমি এটা বইটা আমি জানি পড়ছো না, জানো জানি না? না এটা তো বিষয়ে। তুমি এত না মানে আমি এটা জানি না। হুমায়ুন গবেষক হয়ে গেছে, তুমি এটা জানো না যে সে কোথায় পড়ছে, কি করছে, এটা কিছু জানো না, না? আমি আসলে তার ব্যক্তি জীবনে আমি কখনো মানে এই না ধরনের না, চিন্তা ভাবনা করার চেষ্টা একজন করিনি। মানুষের লেখা তার পড়তে গেলে লেখাটা তো আমি তার পড়ছি। সম্পর্কে কিছু তো আইডিয়া থাকতে হয় যে কার লেখা পড়তেছি। না, আমি যতটুকু জানি সে একজন নাস্তিক ধর্ম ব্যবসায়ী ছিল, এতটুকুই জানি, তাছাড়া নাস্তিক আসলে ধর্ম তার ব্যবসায়ী, সম্পর্কে আর আচ্ছা। কোনো কিছু জানি না। শোনো, তোমার আমি বলতেছি শোনো। ডক্টর হুমায়ুন আজাদ হচ্ছেন গোল্ড মেডেল পাওয়া, পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে গোল্ড মেডেল পাওয়া, এবং পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়ে তাকে নিয়ে যাওয়া হতো লেকচারার হিসেবে। সেখানে গিয়ে কয়েক মিনিট বক্তব্য দিত, কয়েক মিনিট বক্তব্য দিলে তাকে প্লেনে করে আসা যাওয়ার ভাড়া দিয়ে দিত। এটা জানো তুমি? না, এটা আমি জানি না। এটা জানো না? আচ্ছা, তুমি যে আমি যে দেশে থাকি, জার্মানিতে তাকে প্লেনে করে নিয়ে আসছিল বক্তব্য দেওয়ার জন্য, এটা জানো তুমি? না, আমি জান্নাতুল জার্মান সম্পর্কে আসলে তেমনটা কিছু জানি না। মানে জার্মানি যে একটা দেশ, এটা তো জানো? হ্যাঁ, এটা জানি যে একটা আচ্ছা দেশ আচ্ছা আছে, আচ্ছা, হ্যাঁ, এটা যে অনেক উন্নত দেশ, এটা তো জানো? উন্নত দেশ, অনেক ধনী দেশ, মানে সভ্যতা অনেক উন্নত শিক্ষিত দেশ। মানের চিন্তাধারা। হ্যাঁ, হ্যাঁ, অনেক এই দেশে উন্নত যে মানের। জার্মানিতে যে অনেক বড় বড় বিজ্ঞানী জন্ম হয়েছে, এটা তো জানো? এই যে আইনস্টাইনের কথা বললা, কোন দেশে জন্ম হয়েছে জানো? না না, আমি আসলে এগুলো সম্পর্কে জানি না। আইনস্টাইনের জন্ম হয়েছে এগুলো জার্মানিতে। এটা জানো, এটা জানো ভাই, না এটা না হচ্ছে মানে একটা না হচ্ছে না, বিষয়টা হচ্ছে তোমাকে যে একটা তুমি তো আলোচনা না, পরিবেশটাকে থামো থামো ভিন্ন থামো করে থামো দাও। থামো। তোমাকে আমি এইটুক জিজ্ঞেস করতেছি, তুমি যে হুমায়ুন আজাদের সম্পর্কে কথা বলতেছো, তোমার হুমায়ুন আজাদ সম্পর্কে বেসিক ধারণা আছে কিনা? না, তুমি একজনের বই পড়তেছো, তার সম্পর্কে কিছুই জানো না। একটা কিছু জানো হুমায়ুন আজাদ সম্পর্কে? যে কোনো একটা জিনিস বলতে পারো? সে কে? আমি ভাই তার কেতাব পড়ছি। আর তার পাঁচটা কেতাব বইয়ের পড়ছি, নাম বলো, কেতাবটা জানি না। তার পাঁচটা বইয়ের নাম বলো। হ্যাঁ, এই যে একটা পড়ছি হচ্ছে নারী বই, হ্যাঁ, তারপরে নারী। হচ্ছে ওনার আরেকটা নারী কেতাব পড়ছি। নারী বইটা নারী বই কি? নারী বইটা কি বলতেছি বই? তো। নারী বইটা কি টাইপের বই? এটা কি উপন্যাস, না গল্প, না কবিতা? কি কি বই? আসলে ভাই ওনার যে কেতাবগুলো আমি এখন পর্যন্ত ওনার তোমাকে আমি কেতাবের যেটা যে জিজ্ঞেস করছি মৌজুয়াত সেটা বলো, মৌজুয়াত যেটা জিজ্ঞেস করছি সেটা বলো। আমি এক ওটাই ধরনের বলতেছি, বই আছে, ওটাই বলতেছি। আপনি গল্পের তার বই। শব্দ বুঝতেছেন না। আরে কথা শোনো, আপনি তার যে শব্দ ধরো তুমি বুঝতেছেন না। হুমায়ুন আহমেদের বই পড়ছো একটা, হুমায়ুন মানে আহমেদের, আমাকে উত্তরটা দিতে দেন যে আমি ওনার তুমি কয়টা আমার বই কথা পড়ছি একটু প্রশ্নটা বলি। শুনে নাও, প্রশ্ন শুনে নাও আগে। ধরো তুমি একটা আচ্ছা হুমায়ুন আহমেদের বই পড়ছো একটা, সেই বইটা হচ্ছে একটা গল্প, বা সেটা হচ্ছে একটা উপন্যাস, বা ধরো তুমি শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতার বই পড়ছো। আর তোমাকে আমি জিজ্ঞেস করছি, তুমি তো বললা নারী বইটা তুমি পড়ছো। নারী বইটা আসলে কি বই? বুঝছি। এটা কি গল্পের বই, নাকি উপন্যাসের বই, নাকি কবিতার বই, কোনটা? আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে ভাই ধর্ম নিয়ে, মানে নারীদের ধর্ম চিন্তা নিয়ে একটা চুলকানির বই, এটা আমি বুঝতে পারছি। বাকি ওটা কি মানে নিয়ে লেখা তোমাকে হয়েছে আমি আমি এটা জিজ্ঞেস বুঝতে করছি পারি। বইয়ের এতটুকুই ক্যাটাগরি বুঝতে আছে তো, পারছি। বইয়ের ক্যাটাগরি আছে তো, কোনোটা মানে আমি গল্পের এই বই। বইয়ের ক্যাটাগরিটা এটাই বুঝতে পারছি। তুমি কথা বোঝো না কেন? তুমি কথা বোঝো না কেন? মানে সিম্পল কথা বোঝো না? যে একজন একটা বই লেখে, বই লিখলে গল্পের বই লেখে, উপন্যাসের বই লেখে, সাহিত্য, তারপর নাটক, কবিতা। এটা কি, এই যে নারী হুম। বইটা তুমি পড়ছো, এটা কি বই, কি টাইপের, গল্পের বই নাকি? আসলে আমি এই নারী বইটা পড়ে আমি যতটুকু বুঝতে পারছি, আমি আমার বোঝার একটা বিষয় আমি বলতেছি যে নারীদের ধর্ম নিয়ে চুলকানির একটা বই। এটা কি দিয়ে ঠিক লেখা আছে, আমি তোমার আমি তাছাড়া আর কিছু ঠিক আছে, জানি না, তোমার আমি আমি যেটা বলে জানি দিচ্ছি, না তোমাকে আপনাকে আমি বলে বলছি। দিচ্ছি। ঠিক আছে, বলে দিচ্ছি। এই নারী বইটা হচ্ছে একটা প্রবন্ধ সংকলন। প্রবন্ধ বোঝো? প্রবন্ধের বই, এটা তো বোঝো? প্রবন্ধ কি বোঝো তো? প্রবন্ধ বলতে মানে বিভিন্ন বিষয়ের উপর এক একটা লেখা আচ্ছা থাকবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দুইটা বইয়ের নাম বলতে পারছো, এবার বাকি তিনটা বইয়ের নাম বলো। আচ্ছা আচ্ছা, আমি বলতেছি আরেকটা হচ্ছে ওনার আছে যে আমি কি এমন বাংলাদেশ চেয়েছিলাম, এরকম না, সেম এই টু বইটা সেম তো এটা ভাবে না, এরকম। আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? হ্যাঁ, আমরা আমরা কি কি এই এই বাংলাদেশ বাংলাদেশ, চেয়েছিলাম, হ্যাঁ এটা হ্যাঁ, এই বুঝছি। বইটার কি বই, কিসের বই, গল্পের বই নাকি উপন্যাসের বই? মানে এটাও যে প্রবন্ধর মতোই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হয়েছে। এরপরে আচ্ছা আচ্ছা, তার কোন আরেকটা গল্পের, বই, তার কোন উপন্যাস বা গল্প, এটা বলতে পারো? মানে আমি আমি আরেকটা বই বই পড়ছিলাম হচ্ছে ধর্ম অনুভূতি। এটা আমি পড়ছি। ধর্মানুভূতির উপকথা, বইটার নাম হচ্ছে ধর্মানুভূতির ধর্ম উপকথা। অনুভূতির উপকথা, হ্যাঁ। হ্যাঁ, এই বইটা কি হ্যাঁ, কিসের বই? এটা এটা আমি একেবারে সহি মোতাবেক পড়ছি। এটা কিসের বই? এটা আমি আসলে তার প্রত্যেকটা বই, মানে আমি যতগুলা বই পড়ছি সবগুলার আমি বিষয়বস্তু ভাবছি যেটা ধর্ম নিয়ে চুলকানির বই, এটাই বিষয়বস্তু বুঝতে পারছি। তবে সবগুলাই আপনার যে আপনি যে একটা বলতেছেন প্রবন্ধ, প্রবন্ধ আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বলেন। আচ্ছা, এই যে আচ্ছা, চারটা আমরা হয়েছে, মূল আরেকটা আলোচনার লাস্ট, দিকে আসি। শেষ আরেকটা। আচ্ছা আচ্ছা, আর আরেকটা হচ্ছে ওনার হচ্ছে আরেকটা কি যেন করলাম, উম, না আরেকটা মনে পড়তেছে না, পড়ছি আচ্ছা ঠিক আছে, বাকি ঠিক মনে আছে, পড়তেছে বুঝলাম। না। ঠিক আছে, তুমি চারটা বলতে পারছো, এটা অনেক বেশি। তুমি একজন মাদ্রাসার ছাত্র, তোমার তো চারটা বলতে পারাই অনেক বিরাট ব্যাপার। আমি এটা খুবই আমি মনোযোগ খুবই, দিয়ে পড়ছি বইটা। হ্যাঁ আমি খুবই খুশি হয়েছি যে তুমি চারটা বইয়ের নাম বলতে পারছো, এটা তো মানে মারাত্মক ব্যাপার। আমি মানে সেরকম খুশি একেবারে হয়েছি। হ্যাঁ, সেরকম আমি ব্যাপার। একেবারে হ্যাঁ, সহি মোতাবেক এবার পড়ি তুমি এবং তোমার সহি মোতাবেক দেখাই। এবার তুমি তোমার মানে পয়েন্টে আবার ফেরত আসতে পারো। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, এবার হচ্ছে আমি যেটা এখানে অনেক বড় মানে সাহিত্য, এর তো সাহিত্য তো বোঝাই অনেক বড় কঠিন। না আমি না, এটা যেটা তো এই সাহিত্যের বই সাহিত্য না তো, থেকে আমি, এটা তো সাহিত্যের বই না তো। কোন বইয়ের কথা বলতেছো? মানে ওনার তো একজন সাহিত্যিক মানুষ, তাই না? হ্যাঁ, আমারও বিশ্বাস সাহিত্যিক কথা মানুষ, কথা কিন্তু বলতেছি। কিন্তু একটা হচ্ছে ওইখানে তো সাহিত্য তো নাই, সাহিত্যের বই তো এটা না, এটা তো প্রবন্ধ না। মানে অনেক আমারও বোঝা, বিশ্বাস একটা এখানে অনেক প্রবন্ধের বই বড় না। অনেক কিছুই বোঝা কঠিন আমি দেখতে পারতেছি। হ্যাঁ, অনেক উনি মানে একজন, বোঝা কঠিন, এর মধ্যে উনি অনেক একজন গভীরতা থাকে। হ্যাঁ, ডক্টর হুমায়ুন আজাদ হচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বড় বড় পুরস্কার। বড় বড় পুরস্কার গুলা কি কি বলতে পারো? বাংলাদেশের সবচেয়ে সেরা পুরস্কার গুলা কি কি? না ভাই, আমি কি পারি বাংলা বলতে, একাডেমি এটা আসলে পুরস্কার, ঠিক না। বাংলা একাডেমি বাংলা একাডেমি পুরস্কার, পুরস্কার, হ্যাঁ অনেক হ্যাঁ, অনেক পুরস্কার পাইছে। 21 পুরস্কার,
আমার মনে হয় আপনি যেটা বলতেছেন বাংলাদেশের সব পুরস্কারই সে পাইছে, আমি তো জানি। মানে তিনি হচ্ছেন বাংলাদেশের টপ লোক, সবচেয়ে জ্ঞানী লোকদের ভিতরে একজন, তাই না? তো বাংলাদেশ সরকার না না, বাংলাদেশ সরকার তো শোনো শোনো, তোমারে তো বাংলাদেশ সরকার কোনোদিন বাংলা একাডেমি পুরস্কারের, বাংলা একাডেমির কাছেই যেতে দিবে না, বাংলা একাডেমির গেট দিয়ে ঢুকতে পারবে না। বাংলা একাডেমির কাছেই তো আমি যাব না কোনদিন। হ্যাঁ হ্যাঁ, তোমার মাদ্রাসার যে প্রধান শিক্ষক আছে সেও কোনোদিন বাংলা একাডেমির গেট পার হতে পারবে না। আমার বাংলা একাডেমির বারান্দায় যাবে না। আচ্ছা কথা শোনো না, তোমার যে মাদ্রাসার যে প্রধান শিক্ষক সেও কোনোদিন বাংলা একাডেমির গেট পার হতে পারবে না। সেই বাংলা একাডেমি তাকে বিশেষ সম্মানিত করছে এবং সেই 21 পদকও সে পাইছে। তার মানে হচ্ছে সে হচ্ছে বাংলাদেশের টপ শিক্ষক, মানে সবচেয়ে বড় শিক্ষকদের একজন। আমার শিক্ষক হলো যেই কাজগুলো করে সেটা হুমায়ুন আজাদ তার বারান্দা কেন, বারান্দা যাইতে তার হচ্ছে খুবই ভয় লাগবে ওই কিতাবগুলো পড়তে। কারণ তোমার শিক্ষক কয়টা পুরস্কার পেয়েছে? তোমার শিক্ষক কয়টা পুরস্কার পেয়েছে? বাংলাদেশ সরকার থেকে কোনো পুরস্কার পেয়েছে? ভাই বাংলাদেশ সরকারের সাথে তো আমরা যুক্তই হলাম কিছুদিন হলো। কোন বিদেশি বিশ্ববিদ্যালয় তাকে মানে গোল্ড মেডেল দিছে তোমার শিক্ষককে? ভাই আমি তো বলতেছি যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, কওমি মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা, না সেটা তো ভাই যুক্তই হয়েছে দুই দিন হলো সরকারের আন্ডারে। আমার প্রশ্নটা ভালোভাবে বোঝানো। তুমি যে তোমার শিক্ষকের সাথে কম্পেয়ারটা করলা, তোমার শিক্ষক তো তার মানে আমি বুঝলাম যে তোমার শিক্ষক কখনো বাংলা একাডেমির গেট দিয়ে ঢুকতে পারে নাই। 21 পদক পাওয়া তো মানে অনেক দূরে। আমি এটা বুঝতে পারলাম যে আমার ওস্তাদ যে এটা করছে হুমায়ুন আজাদ করছে তার বারান্দায় কোন যেতে পারে। কথাটা শেষ করি। তারপরে ধরো একটা বিদেশি বিশ্ববিদ্যালয়, ধরো ইংল্যান্ড, তারপরে জার্মানি, এই সমস্ত দেশে যে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোর গেট দিয়ে কখনো ঢুকতে পারছে তোমার শিক্ষক? মানে ওই দেশে কখনো ভিসা পাইছে? ওই দেশে কখনো পারে নাই, কারণ সেটাতে কখনো যাওয়ার চেষ্টাও করে নাই। কিন্তু হুমায়ুন আজাদ হচ্ছে গিয়ে দারুল উলুম দেওবন্দের বারান্দায় তো কখনো সে যাইতে পারছে কিনা বা যাইতে পারবে কিনা, মরা মানুষ যদি উঠে আসে তাও হচ্ছে গিয়ে কখনো মানে গোল্ড মেডেল পাওয়ার আশঙ্কা আছে কিনা দারুল উলুম দেওবন্দের। এটা ঠিক বলছে যে তোমাদের কওমি মাদ্রাসার ওখানে তো মানে একজন শিক্ষিত মানুষের ঘোরাফেরা করা বিপজ্জনক। কখন তোমরা চাপাতি নিয়ে আল্লাহু আকবার বলে লাফ মেরা মানে গলাটা ফালায় দাও। এটা ঠিক যে আমরা এখানে এটা ঠিক বলছো যে আমরা কখনো এখানে পেশাব করতে যাই না, কারণ হচ্ছে এখানে জঙ্গিরা থাকে, তো এখানে মানে চাপাতি নিয়ে দৌড়াদৌড়ি হাসলে তো সমস্যা, একটু ফাঁকে যা হাসতেছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তুমি তোমার পয়েন্টে আসো এবার, বলো। আচ্ছা আমরা কি নিরর্থকতার উপরে আলোচনা করবো নাকি আমরা ভিন্ন আরেকটা টপিককে ধরতে পারি? তোমার আমি উত্তর দিছি নিরর্থকতা বলতে আসলে কি বোঝাচ্ছে ব্রডার রেসপেক্টে। সবকিছু হচ্ছে নিরর্থক। আমি একটা বিবাহ ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে আমরা জীবনের অর্থ তৈরি করি। হ্যাঁ এবার বলো দ্বিতীয়। আর আমি তার উপর একটা দাবি পেশ করছিলাম যে হচ্ছে তারই শুধু ব্যাধি রূপে বেড়ে উঠতে, ব্যাধিতে বিশ্ব ভরে দিতে। ঠিক আছে এটা বুঝাই ব্যাধি তো মত রূপান্তরিত করছি, মানে সে একেবারে সবকিছু কেউ। আচ্ছা এটা টপিক আমরা বাদ দিই, এটা কোনো একটা না এটা বাদ দেওয়া যাবে না। তো এটা বুঝাই আমি যেটা মূল যে বিষয়টা যেটা তোমাকে বুঝাই দিচ্ছি। ওটা তো আমরা আলোচনা শেষ করছি না, ব্যাধিটা তো শেষ হয়নি। তো ব্যাধি কেন বলছে এটা কি তুমি বুঝছো? মানুষকে কেন ব্যাধি বলছে তুমি বুঝছো? আচ্ছা কেন ব্যাধি বলছে এটা আমরা একটা স্টেপে আলোচনা করবো পরবর্তীতে। আমরা একটা গুরুত্বপূর্ণ যেটা টপিক আমি যেটা আলোচনা করতে চাচ্ছিলাম, এই টপিকটা হচ্ছে মানে সে পুরো বইটা জুড়ে আসলে লিখছে নিরর্থক। আপনি তার মধ্যে থেকে আমরা ছোটগুলো বিষয়গুলো বের করতেছেন, যাকে এটা নিয়ে আলোচনা করে দেবে। তো